নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আমাদের অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলে থাকি রোজ, আমাদের বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান কোন ধরনের অনুষ্ঠান আপনারা চাইছেন। 1, 2, যদি পারেন আমাদের সদস্যপদ নিন। সদস্যপদ নেওয়াটা একেবারে না নিলে অনুষ্ঠান দেখা যাবে না এমন নয়, কিন্তু সদস্যপদ নিলে আমাদের খানিক সুবিধা হবে। 3, গতকাল আমরা জিরো আওয়ার করতে পারিনি কিছু টেকনিক্যাল কারণে। আজকে সেই জিরো আওয়ারটা হচ্ছে, অর্থাৎ ঘাসফুল প্রতীক কার হাতে এই নিয়ে আলোচনা আজকের জিরো আওয়ারে আছে। এবং সেই অনুষ্ঠানে 3 জন প্রখ্যাত সাংবাদিক থাকবেন জয়ন্ত চৌধুরী, থাকবেন আশিস চট্টোপাধ্যায় এবং শুভাশিস মৈত্র। আসুন আপনাদের মতামত সেখানে দিন। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, মোদিজি মন কি বাতেতে রাম মন্দিরের লুঠের কথা বলছেন না কেন? মোদিজির না একটা স্টাইল আছে যা দেশের মানুষজন এই 12 বছরের মধ্যে ঠিকঠাক বুঝে ফেলেছেন। মোদিজি পছন্দ করেন ওয়ান ওয়ে কমিউনিকেশন। সাংবাদিক বৈঠক নয়, ওনাকে প্রশ্ন করবে উনি উত্তর দেবেন না, উনি একলাই বলবেন, আমাদের সেই সমস্ত কথা শুনতে হবে। তো ক্ষমতায় আসার পরেই 3রা অক্টোবর 2014-তে শুরু হয়েছিল মন কি বাত। মজার কথা হলো এটা একটা রেডিও অনুষ্ঠান, কিন্তু এটা ভিডিওতে শুট করা হয়। বিভিন্ন জায়গাতে সরকারের মন্ত্রী, বিজেপির নেতারা বসে এই অনুষ্ঠান দেখেন। সেসবের ছবি ছাপাও হয়, নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছেও যায়। মানে এটাই হলো বিশ্বের সেই একমাত্র রেডিও অনুষ্ঠান যা নাকি ভিডিওতে শুট করা হয়। এর আগে কোনো প্রধানমন্ত্রী নিয়মিত এই ধরনের কমিউনিকেশন করতেন বলে আমাদের জানা নেই। ব্যতিক্রম জওহরলাল নেহেরু। তিনি ক্ষমতায় আসার পরেই, মানে 52 সালের পর থেকে, কিছুদিন তার আগে থেকেও দেশের মানুষদের নয়, দেশের প্রতিটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখতেন। তার ইচ্ছের কথা, তার আশঙ্কার কথা, আগামী পরিকল্পনার কথা, ব্যর্থতার কথা সেই চিঠিগুলোতে লেখা থাকতো। তার একটা সংকলন আছে, খুব সুন্দর, পড়ে নিতে পারেন। আর নরেন্দ্র মোদীর এই মন কি বাত তো ডিজিটাল স্টোরেজ আছে, আপনি চাইলে প্রথম এপিসোড থেকে আজ অবধি শুনতে পারেন বিভিন্ন ভাষাতে সেটা অনুবাদ হয়, অর্থাৎ বিভিন্ন ভাষাতে শুনতে পারেন। এই নিয়মিত ওয়ান ওয়ে কমিউনিকেশন কিন্তু একটা দলিল হয়ে থেকে যাচ্ছে। এবং 14 সালের প্রধানমন্ত্রী যা যা বলেছিলেন, 2026-এ এসে যা যা বলছেন, তার গতিপথ নিয়ে, তার সাজুজ্য নিয়ে, তার ডেভিয়েশন, মানে কোথায় কোথায় সে আলাদা হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আগামী দিনে একটা গবেষণা হতে পারে। এবং সেই গবেষণা হবেই, মানে সেটা প্রশ্ন তোলারও কোনো অবকাশ নেই, কারণ সমস্তটাই একেবারে আর্কাইভে রাখা আছে। কিন্তু যদি কেউ মনে করেন ওনার সময়কাল ধরে যা যা হয়েছে তার একটা অনুপুঙ্খ ধারাবাহিক বিবরণ এই মন কি বাতে স্টোরেজে থাকবে, আর্কাইভে থাকবে, তাহলে একেবারে ভুল ভেবেছেন। কারণ মোদি যে সেই সব জিনিস নিয়েই কথা বলেন যা নিয়ে উনি কথা বলতে চান। ধরুন মণিপুরের জাতি দাঙ্গা, তা নিয়ে কোনো কথা এখনো চলছে, এখনো আগুন নেবেনি। মাত্র গত পরশু আবার হামলা হয়েছে, আবার বাড়ির ছাদে লুকিয়ে রাখা বন্দুক বার করা হচ্ছে। না, উনি তখনও একটা কথা বলেনি, এখনো একটা কথাও বলছেন না। যখন কার্গিল ভেটারেনের স্ত্রীকে গণধর্ষণ করে উলঙ্গ প্যারেড করানো হলো, উলঙ্গ করে, বা যখন নোটবন্দির পরে বোঝা গেল একটা তামাশা হয়ে গেছে, নোটবন্দিতে কিছুই অ্যাচিভ করা যাচ্ছে না, যায়নি, তখনও তিনি একটা কথাও বলেননি। যখন কৃষি আইন পাশ করানো হলো, কৃষকেরা দলে দলে দিল্লির চারপাশে জড়ো হলেন, শীতে কুঁকড়ে অবরোধে বসলেন, মারা যাচ্ছেন, না, তখনও একটা কথাও বলেননি। তো এই মন কি বাতেতে সেই প্রধানমন্ত্রী এবারের এই 135তম মন কি বাতে, যা আমরা শুনলাম গত রবিবারে, কি নিয়ে বললেন? আত্মনির্ভর প্রতিরক্ষার কথা, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা, নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বললেন, আন্তর্জাতিক যোগ দিবসের কথা, স্বাভাবিক, পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা, এমনকি এবারের ভাষণে এলো কুসংস্কারের বিরুদ্ধে কথাবার্তা। যিনি গণেশের মাথায় হাতির মাথা বসানোকে প্লাস্টিক সার্জারির সঙ্গে তুলনা করেছেন, তার মুখে শোনা গেল কুসংস্কার বিরোধী কথা।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার কথাও শুনলাম মেঘালয়ে জীবন্ত শেকড়ের সেতুর কথা, যারা গেছেন তারা জানেন, শেকড়ের দিয়ে, গাছের শেকড় দিয়ে একটা সেতু, সেটার কথা শুনলাম। তিনি দেখে এসছেন, সেই জন্য বলেছেন। কিন্তু তিনি নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে বা তারপরে ছাত্রছাত্রীদের আত্মহত্যা নিয়ে একটা কথাও বললেন না। ছাত্ররা, যুবকেরা জমা হয়েছে যন্তর মন্তরে, তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলছেন, না, মোদিজি তা নিয়ে একটা কথাও বলেননি রাম মন্দিরের লুঠের কথা, বলেননি যে তার সরকারের তৈরি ট্রাস্ট শুরু থেকে একের পর এক দুর্নীতি চালিয়েই গেছে, আজ সেই দুর্নীতির খানিকটা সামনে এসেছে, না, সেসব কথা তার মুখে আমরা শুনিনি। এই মুহূর্তের একটা জ্বলন্ত সমস্যা তার মন কি বাতেতে শোনা গেল না। আসলে উনি এই ধরনের অস্বস্তিকে এড়িয়ে চলার জন্যই এক ধরনের উট পাখির মতো আচরণ করেন। ঝড় উঠেছে, মাথাটা মাটির নিচে গুঁজে দাও, ঝড়টা থেমে যাক, তারপরে মাথাটা তোলো, তারপরে বলো। অর্থাৎ গোটা ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত পুরোটা গ্রিপে আসছে, মোদিজি সেটা নিয়ে কথা বলবেন না। রামচন্দ্র ভারতের বিশ্বাস, মানে ভগবান রামচন্দ্র ভারতের ভিত্তি, ভগবান রামচন্দ্র ভারতের চিন্তা, ভগবান রামচন্দ্র ভারতের সংবিধান, কথাগুলো মোদিজি রাম মন্দির প্রতিষ্ঠার সময় মাত্র বছর দেড়েক আগে জানুয়ারি 24 বলেছিলেন। কাজেই সেই বিশ্বাস, সেই আস্থার রাম মন্দিরে এই যে লুট হয়েছে, তা কোটি কোটি ভারতবাসীর মনে আলোড়ন ফেলেছে। আর এই লুট একটা স্থায়ী দাগ রেখে যাবে, এ দাগ সহজে মেটার নয়। সেই হিন্দু ভারতবাসী এরপরে কেউ ধর্মের নাম করে কিছু বললে, কোনো মন্দির প্রতিষ্ঠার জন্য চাঁদা চাইলে কি বলবে? মাথার মধ্যে এই লুটমারের ছবিটা ভেসে উঠবে না তো? মোদিজি জানেন না, ইনফ্যাক্ট অনেকের জানা নেই, মানে মোদিজি অনেকের জানা নেই যে মোদিজি এই রাম মন্দির ইস্যুর সঙ্গে এমনকি লালকৃষ্ণ আদবানির থেকেও আগে যুক্ত হয়েছিলেন একজন আরএসএস প্রচারক হিসেবে। ওই 1989 পালমপুর অধিবেশনে প্রস্তাব পাশ হয়েছিল রাম মন্দির নিয়ে, অনেক পরের ব্যাপার। তার বহু আগে থেকে মোদিজি এই রাম মন্দিরের সঙ্গে যুক্ত, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। মন কি বাতে মোদিজি এই লুটমার নিয়ে তার রাগের কথা বলতেই পারতেন, দোষীদের শাস্তি দেবার কথা বলতে পারতেন, কিন্তু তিনি চুপ করে থাকার সিদ্ধান্ত নিলেন। আজ তো নয়, এই রাম মন্দিরের জন্য মানুষ রাস্তায় নেমেছে তো মাত্র কবছর আগে নয়, 80, 85, 90-এর দশকে সেই রামশিলা যাত্রা উত্তর ভারতে যেখানে গেছেন, যারা গেছেন তারা জানেন, উত্তরপ্রদেশে তো বটেই, বিভিন্ন জায়গাতে মানুষ রাস্তায় চাঁদা নিয়েছে। একটা বাঁশের ব্যারিকেড, কিছু গেরুয়া গামছা গলায় যুবক, রামকে নাম পর চাঁদা দিয়েছে, গাড়ি থামিয়ে, বাস থামিয়ে, একজন বিচারকের গাড়ি থামিয়েও টাকা তোলা হয়েছিল। সেই সময় রাম মন্দিরের ধারে কাছে গেলেই দেখতে পেতেন কারিগরেরা মন্দিরের পিলার তৈরি করার কাজ করছেন। সমস্ত পিলার তৈরি রাখা ছিল, কেবল সুপ্রিম কোর্টের রায় আসাটার অপেক্ষায় ছিল। হ্যাঁ, 2019 আমি নিজে গিয়ে দেখেছি, সমস্ত পিলার তৈরি রাখা আছে, সমস্ত ইট রাখা আছে, সবকিছু রাখা আছে। রায়টা এলো, রাম মন্দির নির্মাণ শুরু হলো। কিন্তু সেই সময় এই চাঁদা তোলা আর তা নিয়ে ঘাপলার কথা তখন শোনা গিয়েছিল 1990-এ। আজকে না, 1990-এ ইন্ডিয়া টুডে রিপোর্টে এই চাঁদা তোলার, মানে চাঁদার টাকা মেরে দেওয়া নিয়ে রিপোর্ট করা হয়েছিল। তা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে বিরাট ঝামেলা হয়েছিল। সেই সময় কত টাকা চুরি হয়েছিল পত্রিকাতে, মানে ইন্ডিয়া টুডেতে লিখছে, দ্য ভিএইচপি হ্যাড কালেক্টেড আ স্ট্যাগারিং ₹8.29 crore। 1990 সালে ভিএইচপি 8.29 crore, তখনও রাম মন্দির তৈরি হবে, কিভাবে তৈরি হবে তা তো নয়, 8.29 crore rupees তারা from the devotees participating in the Ramshila pujas, and when at the Allahabad Sant Sammelan held in late January, it claimed to have spent rupees 1.63 crores of this sum on the pujas and foundation stone laying ceremony at Ajodhya. Many eyebrows were raised as the sum seemed astronomical. এত টাকা ভাবুন, সেই 1990-এ 8.29 কোটি টাকা চাঁদা তোলা হয়েছিল। আর কেবল চাঁদা নয়, কেবল এলাহাবাদ সম্মেলনে জানানো হলো যে 1990-এ 1.63 কোটি টাকা, মন্দির তৈরি হয়নি তখন,
কেবলমাত্র এই ইটগুলো নিয়ে রাখা হয়েছে, কিছু পিলার তৈরি হয়েছে, তখন 90 সালে 1.63 crore টাকা খরচা হয়েছিল। বলেছিল অনেকেই যে ইট আনতে বই আনতে এত কোটি টাকা, কিন্তু চুরি প্রথম দিন থেকেই হয়েছে। আজ যা হয়েছে বা হচ্ছে সেটা নতুন কিছু নয়। এবং আজ অযোধ্যার রাম মন্দিরে যেটা হয়েছে সেটাও কিন্তু এরকম কোনো অভিযোগ নয়, তখন এটা অভিযোগ ছিল। বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে অভিযোগ ছিল, পরিষদের বাইরে থেকে অভিযোগ করা ছিল। এবারে সেটা অভিযোগ নয়, সন্দেহ নয়, ধারণা নয়, একেবারে হার্ড ফ্যাক্ট। চুরি হয়েছে, লুট হয়েছে রামলালার মন্দিরে। 8 জন জেলে, সন্দেহের তালিকাতে আরো অনেকে, এবং তারা মাথা। আর সেখানকার বহু মানুষ বলছেন যে হিমশিলার ওপরের অংশ এটা, চুরি আর লুটের পরিমাণের থেকে অনেক বেশি। আবার এমনও নয় যে এটা প্রথমবার প্রমাণিত হলো, এর আগেও বলেছি রাম মন্দিরের জমি সুপ্রিম কোর্টে দেবার পরেও আশেপাশে অনেক জমির দরকার ছিল, সেসব ট্রাস্ট কিনেছে। এই ট্রাস্ট, যে ট্রাস্ট তৈরি হয়েছে, যে ট্রাস্ট সরকার তৈরি করে দিয়েছে, আর সেই জমি কেনাতে বড় স্ক্যাম হয়েছে। আবার মনে করিয়ে দিই, অযোধ্যার বাগবিজেসি এলাকার 1.208 হেক্টরের একটা জমি সুলতান আনসারি এবং রবিমোহন তিওয়ারি নামে দুজন খদ্দের একসঙ্গে হরিশ পাঠক আর কুসুম পাঠকের কাছ থেকে মাত্র 2 কোটি টাকায় কেনা হলো, রেজিস্ট্রি হলো, সাক্ষী থাকলেন বিজেপির নেতা অনিল মিশ্রা, ঋষিকেশ উপাধ্যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই রাম মন্দির ট্রাস্ট জমিটা 18.5 কোটি টাকায় কিনে নিল। মানে 16 কোটি টাকা, 16.5 কোটি টাকা, 9 গুণ কয়েক মিনিটের মধ্যে দাম বেড়ে গেল। এবং খেয়াল করুন, কোন ল্যান্ড জেহাদের কথা এখানে হলো না, যদিও একজন ক্রেতা ছিলেন মুসলমান, বিক্রেতা ছিলেন হিন্দু। 10 মিনিটের মধ্যে এই দুজন লাভ করলেন 16.5 কোটি টাকা। কিন্তু এই টাকা কি দুজন খেয়েছে? না, সেসব খুব সুচারুভাবে বিলি বন্দোবস্ত হয়েছিল। এরকম একটা নয়, অজস্র ঘটনা ঘটেছে। মহন্ত মুরলী দাসের কাছ থেকে 3 কোটির জমি 24 কোটিতে, আলোক বনশালের কাছ থেকে 9 কোটির জমি 55.5 কোটি টাকায় ট্রাস্ট কিনেছে। মানে একটাতে 21 কোটি, অন্যটাতে 45 কোটি টাকার বেশি লাভ কামিয়েছে ট্রাস্টের লোকজন। কিন্তু এসব অভিযোগে কান দেওয়া হয়নি, এনারা জেলে যাননি। রাম মন্দির তৈরি হয়েছে, এবং আমরা জানি সাধারণ মানুষের মধ্যে কি পরিমাণ আবেগ আছে এই রামলালার মন্দির নিয়ে। মানে এর আগেও বড় চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, ট্রাস্টের দেখরেখেই হয়েছে। তখন কি এসব ছাপা হয়নি? হয়েছে, কিন্তু সরকারের সোজাসাপটা জবাব ছিল সব অভিযোগ বিরোধীদের, সমাজবাদীদের রটনা। আর সেই একই চোরেরা এত বড় লুটের পরে চুপ করে বসে আছে। গত পরশু বৈঠক ডাকার কথা ছিল ট্রাস্টের, বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে 7 তারিখ পর্যন্ত। বলির পাঠা খোঁজা হচ্ছে, বলিকা বকরা খোঁজা হচ্ছে। কিন্তু এর মধ্যে বেরিয়ে আসছে একের পর এক অন্য অনেক কথা। স্থানীয় স্টেট ব্যাংকের প্রতিনিধি রাখার কথা ছিল মন্দিরের, যেখানে প্রণামী গোনা হয় সেই সময় স্টেট ব্যাংকের প্রতিনিধিরাও থাকবে, তারাও হিসেবটা রাখবেন। শোনা যাচ্ছে ব্যাংক সেই তালিকা পাঠিয়েছিলেন যে এরা থাকবে। ট্রাস্ট থেকে বলা হয় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজনকে সেখানে রাখা হবে, এই যুক্তি দিয়ে তারা নিজেদের তালিকা দেন। মানে এই লুটমারের পরিকল্পনা আজকেরও নয়, সেই তখন থেকে। আর কজন খুচরো লোকজনের ওপরে নয়, সবচেয়ে বড় কথা হলো টাকা বলা হচ্ছে, মানে যে বলা হচ্ছে তার চেয়ে নাকি অনেক অনেক গুণ বেশি টাকা নয় ছয় হয়েছে। কটা ছোট পুচকে লোকজনদের ধরে আসলে বড় হাঙরদের আড়াল করা হচ্ছে, বলছেন স্থানীয় পূজারীরা, মহন্তরা। বিশ্ব হিন্দু পরিষদের কথাতেই তারা 3300 কোটি টাকা চাঁদা তুলেছে বিভিন্ন সোর্সের কাছ থেকে, 12.5 কোটি পরিবারের কাছ থেকে। আমি ওই 3300 কোটি টাকার ঘাপলা বলছি না, আমি বলছি যে 12.5 কোটি পরিবারের কাছ থেকে। তারাই বলছেন 3300 কোটি টাকা চাঁদা তোলা হয়েছে। এবার ভাবুন, পরিবারে যদি মাত্র 5 জন করে থাকে, তাহলে এই 60 কোটি মানুষ নিজেদেরকে এই মুহূর্তে, এই সময়ে প্রতারিত বলে মনে করছেন। তাদের টাকা মেরে দেওয়া হয়েছে, তাদের টাকা মেরে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। উত্তর ভারত দক্ষিণ ভারত জুড়ে এই সংখ্যাটা কি কম কথা? 50-60 কোটি মানুষ মনে করছেন তাদের ঠকানো হয়েছে। এরাই তো সেই ভক্ত যারা কর সেবাতে এসেছেন, যারা স্লোগান দিয়েছেন বাচ্চা বাচ্চা রাম কা জন্মভূমিকে কাম কা। আর তারা কি ভাবছেন? এরাই তো বিজেপির ভোটার। এর মধ্যে তো কোনো মুসলমান নেই, থাকলেও সেটা নগণ্য। কিন্তু সেটা নিয়ে প্রধানমন্ত্রী তার মন কি বাতেতে একটাও কথা বললেন না। সবার নজরে চম্পত রায়, যিনি আরএসএস এর প্রচারক, যিনি বিএচপির সঙ্গে আজ নয় সেই অশোক সিংহলের সময় থেকে যুক্ত,
আজ পর্যন্ত তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। মধ্যে ঢুকে গেছে যোগী অমিত শাহ কুটকাচালির গল্প। আর ঠিক সেই সময়ে মোদিজি এই বিষয়ে নীরব। না তিনি রাম মন্দির লুট নিয়ে একটা কথাও বলছেন না, তিনি লক্ষ লক্ষ ছাত্রের পরীক্ষার সময় প্রশ্নপত্র লিক নিয়ে একটা কথাও বলছেন না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারি নিয়ে একটা কথাও বলছেন না। আর এটাই মোদিজির স্টাইল। উনি কিছু বিষয়ে নীরবতা পালন করেন, সময় কেনেন, টাইম বাইং যাকে বলে। তারপরে সেই ন্যারেটিভটাকে সামলাতে পারলে কথা বলেন নতুন করে, না হলে নীরবতাই তার অস্ত্র হয়ে থাকে। তার প্রথম দুটো টার্মে এই নীরবতা কিন্তু কাজে দিয়েছে, খানিকটা হলে কাজে দিয়েছে। শেষের বারে পুরোটা বলবো না, প্রথম টার্মে ভীষণ কাজে দিয়েছে। কিন্তু এবারে এক বিশাল সংখ্যক মানুষ কিন্তু জানতে চায়, সব বিষয়ে অনর্গল বলতে থাকা দেশের প্রধান সেবক এ ব্যাপারে চুপ করে আছেন কেন? এই নীরবতা কি আগের মতোই তার অস্ত্র হয়ে থেকে যাবে, নাকি এই নীরবতা এবারে এক অন্য রকমের প্রতিক্রিয়া তৈরি করছে বা করবে, সেটা আর কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। প্রতিবারে একই স্ট্র্যাটেজি নিয়ে তিনি জিতে যাবেন তা নাও হতে পারে। 2024 অন্তত এটা বলে দিয়েছে যে তার জনপ্রিয়তা আছে, নিশ্চিতভাবে আছে, কিন্তু সেই জনপ্রিয়তার একটা সীমাবদ্ধতাও আছে, যার জন্য বিজেপিকে 240-এ আটকে যেতে হয়েছে। আজ বিজেপি বিভিন্ন দল থেকে কুড়িয়ে বাড়িয়ে সংখ্যা বৃদ্ধি করছে, করার কথা ভাবছে, কিন্তু সেটাও কি যথেষ্ট তা বুঝতে আমাদের 2027 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। 2027-এ উত্তরপ্রদেশের নির্বাচন অনেক নতুন সমীকরণ সামনে এনে দাঁড় করাতেই পারে। আপাতত এইটুকুই। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।